এই পার্টে ভাইয়া আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের এই অধ্যায়ে যতগুলো গুরুত্বপূর্ণ প্রমাণ আছে সেই গুরুত্বপূর্ণ প্রমাণগুলো নিয়ে। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ প্রমাণের মধ্যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে দুইটা গুরুত্বপূর্ণ প্রমাণ আছে এবং রচনামূলকের জন্য একটা প্রমাণ আছে। এই তিনটা প্রমাণ আমরা এই অধ্যায়ে এই পার্টে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিসি অর্থাৎ সংকোচন সহগ, সিভি বেগের সহগ, সিডি ডিসচার্জ, কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ বা নির্গমনের সহগ, এই তিনটা সহগের মাঝে আমরা সম্পর্ক স্থাপন করব। ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ধরতে গেলে তোমাদের প্রায় আমি কি বললাম 95 করলে ভুলই হবে, 99% সম্ভাবনা আছে তোমাদের হচ্ছে এই প্রশ্নটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে দেওয়ার। ঠিক আছে, তো অবশ্যই তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নটা বুঝবা এবং খাতায় নোট করে ফেলবা। ঠিক আছে, তাহলে দেখো সিসি দ্বারা আমরা কি দেখছিলাম, ভেনা কন্ট্রাক্টাতে জেড এর ক্ষেত্রফল এবং অরিফিসের ক্ষেত্রফলের অনুপাত। সিবি দ্বারা দেখছিলাম ভেনা কন্ট্রাক্টাতে তরলের প্রকৃত বেগ ভিএসি এবং আমাদের তরলের যে হিসাবগত বেগ অর্থাৎ তাত্ত্বিক বেগ, ঠিক আছে, থিওরিটিক্যাল ভেলোসিটি, সেটা হচ্ছে আমাদের ভিটিএইচ অর্থাৎ ভিএসি এবং ভিটিএইচ এর অনুপাত হচ্ছে সিবি। আর আমরা নির্গমন সহগ কি দেখছিলাম, অরিফিস দিয়ে নির্গত তরলের প্রকৃত নির্গমনের যে পরিমাণ সেটা অর্থাৎ অ্যাকচুয়াল ডিসচার্জ কিউএসি, এবং আমরা খাতা কলমে হিসাব করে যে ডিসচার্জটা পাওয়ার কথা ছিল সেটা হচ্ছে আমাদের কিউটিএইচ অর্থাৎ থিওরিটিক্যাল ডিসচার্জ। ওকে, এই দুইটার অনুপাত হচ্ছে সিডি। এখন ভাইয়া এই তিনটা জিনিসের মধ্যে সম্পর্ক দেখানোর জন্য তোমরা সর্বপ্রথম কি লিখবা, এখানে লিখবা উই নো, আমরা কি জানি এখানে লিখবে, দেখো প্রথম আগে এই যে বেগের সহগ আছে এটা লিখবা। ঠিক আছে, আমি বেগের সহগের মাঝে একটা জিনিস আলোচনা করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে দেখো ভাইয়া আমরা কিন্তু ওই যে আমাদের 6 নাম্বার অধ্যায়ে কিন্তু দেখছিলাম যে আমরা কি করতে পারি, বেগজনিত উচ্চতা। ঠিক আছে, অর্থাৎ আমরা বেগজনিত উচ্চতা না, আমরা হচ্ছে বেগের পরিমাণটা কিভাবে বের করতে পারি, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু, কিন্তু আমরা একটা সূত্র দেখছিলাম ভি ইজ ইকুয়াল টু √2gh। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের তাত্ত্বিক বেগ নির্ণয়ের সূত্র। ঠিক আছে, অর্থাৎ এখানে যদিও ভিটিএইচ দিয়ে প্রকাশ করা হচ্ছে, আগের অধ্যায়ে কিন্তু শুধু ভি দিয়ে প্রকাশ করা হয়েছিল। অর্থাৎ খাতা কলমে হিসাব করে যে বেগটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল ভেলোসিটি, সেটাকে বার করা হয়েছে √2gh দিয়ে। অর্থাৎ তাহলে আমরা এই ভিটিএইচটাকে কি দিয়ে প্রকাশ করতে পারবো, √2gh দিয়ে বের করতে পারবো। তাহলে এখানে দেখো আমরা কি লিখবো, আমরা জানি সিভি ইজ ইকুয়াল টু ভিএসি ডিভাইডেড বাই ভিটিএইচ। ঠিক আছে, এখন এই থিওরিটিক্যাল ভেলোসিটিকে আমরা খাতা কলমে কোন সূত্রের সাহায্যে হিসাব করে বের করতে পারি, √2gh দিয়ে। এখানে তাহলে ভাইয়া 2g তো বুঝি আমরা, জি এখানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ এবং এইচ হচ্ছে মুক্ততল থেকে অরিফিসের কেন্দ্র পর্যন্ত তরলের গভীরতা। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, দেখো এখানে সিভি ইজ ইকুয়াল টু আমরা লিখবো পরের লাইনে ভিএসি ডিভাইডেড বাই √2gh। ঠিক আছে, এখন এখান থেকে আমরা দেখো ভাই অ্যাকচুয়াল ভেলোসিটিটা আমরা বের করে নেব। কি করে নেব, বের করে নেব কিভাবে, দেখো এখান থেকে তোমরা কি করতে পারবা, এই √2gh টাকে এই পাশে পার করে দাও, তাহলে আমরা কি লিখতে পারবো, ভিএসি ইজ ইকুয়াল টু সিভি ইনটু √2gh। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা ডাটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ভেলোসিটি ইজ ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি ইনটু √2gh। ঠিক আছে, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখন কি করবা, তোমরা লিখবা আবার এখানে লিখবা, এখন আমরা আবার কি জানি, দেখো ভাইয়া আমরা কি জানি, কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ অর্থাৎ সিডি ইজ ইকুয়াল টু কিউএসি ডিভাইডেড বাই কিউটিএইচ। তাহলে এখানে লিখবে যে হচ্ছে আপনার বাংলা কথাগুলো লিখে নিবা যে হচ্ছে নির্গমন সহগ, আমরা জানি নির্গমন সহগ ইজ ইকুয়াল টু অর্থাৎ সিডি ইজ ইকুয়াল টু কিউএসি ডিভাইডেড বাই কিউটিএইচ। ঠিক আছে, তাহলে ভাই আমরা দেখো তো কিউ এর কি সূত্র জানতাম, অর্থাৎ আমরা যে 6 অধ্যায় ম্যাথ করে আসলাম, বা সরি 5 অধ্যায় ম্যাথ করে আসছি নির্গমনের, সেখানে আমরা কি দেখছিলাম, কিউ ইজ ইকুয়াল টু এ ভি। ঠিক আছে, অর্থাৎ আমরা নির্গমনের পরিমাণ বের করতে গেলে কি করতেছিলাম, পাইপের আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এবং পাইপের ভিতর দিয়ে প্রবাহিত তরলের বেগ গুণ করলে আমরা ওই পাইপের ভিতর দিয়ে তরলের নির্গমনের পরিমাণ পাচ্ছিলাম। তাহলে ভাই দেখো তো এখানে আমাদের নির্গমন কয়টা, একটা হচ্ছে অ্যাকচুয়াল ডিসচার্জ আর একটা হচ্ছে থিওরিটিক্যাল ডিসচার্জ। ঠিক আছে, তাহলে এখানে প্রকৃত নির্গমন আমরা যেটা আছে, সেক্ষেত্রে এই প্রকৃত নির্গমনটা কোন জায়গার, এই ভেনা কন্ট্রাক্টর এখানে না, ভেনা কন্ট্রাক্টর এখানে কিন্তু। তাহলে প্রকৃত নির্গমন কিউএসি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ভেনা কন্ট্রাক্টরতে তরলের বেগ এবং ভেনা কন্ট্রাক্টরতে আমাদের জেড এর ক্ষেত্রফল। তাহলে ভাই ভেনা কন্ট্রাক্টরতে জেড এর ক্ষেত্রফল কি, এসি। ঠিক আছে, এবং ভেনা কন্ট্রাক্টরতে প্রকৃত বেগ কত, প্রকৃত বেগ হচ্ছে ভিএসি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভিএসি। ওকে, আর একটা কি আছে ভাইয়া, কিউটিএইচ। তাহলে এটা হচ্ছে আমাদের কি তাত্ত্বিক
নির্গমন। ওকে, তাহলে তাত্ত্বিক নির্গমনের জন্য কি হবে এখানে দেখো, আমাদের তাত্ত্বিক নির্গমন আমরা কি দিয়ে প্রকাশ করি? তাত্ত্বিক নির্গমন অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কি হবে দেখো, ক্ষেত্রফলটা হবে হচ্ছে অরিফিসের ক্ষেত্রফলটা এখানে, ঠিক আছে, অর্থাৎ প্রকৃত ক্ষেত্রফলটা। তাহলে প্রকৃত ক্ষেত্রফলের সঙ্গে, প্রকৃত ক্ষেত্রফল না, অরিফিসের ক্ষেত্রফলের সঙ্গে যদি আমরা তাত্ত্বিক বেগটা গুণ করি অর্থাৎ ভিটিএইচ গুণ করি, তাহলে আমরা তাত্ত্বিক নির্গমন পাবো। ঠিক আছে, ভিটিএইচ গুণ করলে তাত্ত্বিক নির্গমন পাবো। তাহলে এখন দেখো এখানে তাহলে আমরা কি করব, এই মানগুলো বসায় দেব। তাহলে কিউএসি ইজ ইকুয়াল টু আমরা কি পাইলাম, কিউএসি ইজ ইকুয়াল টু আমরা পাইলাম হচ্ছে এসি ইনটু ভিএসি, ঠিক আছে, এবং কিউটিএইচ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কিউটিএইচ ইজ ইকুয়াল টু লিখতে পারি এ ইনটু ভিটিএইচ, এ ইনটু ভিটিএইচ, ঠিক আছে। এখন এখান থেকে তুমি দেখো তো আমরা একটু আগে কি করলাম, ভিএসি এর মান বের করে রেখেছি, সেটা হচ্ছে সিভি ইনটু রুট ওভার 2জিএইচ। তাহলে এখানে তুমি মানটা বসায় দাও, তাহলে মানটা বসায় দিলে কি হবে, এসি ইনটু ভিএসি সমান আমরা কি পাইছিলাম, ভিএসি ইজ ইকুয়াল টু পাইছিলাম সিভি ইনটু রুট ওভার 2জিএইচ। ওকে, তাহলে এখান থেকে এখন দেখো আমরা কিন্তু মানটা বসায় দিলাম। আর নিচে আমাদের কি ছিল দেখো ভাই, নিচে আমাদের ছিল হচ্ছে এ ইনটু ভিটিএইচ। এখন ভিটিএইচ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ভিটিএইচ ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে 2 রুট ওভার 2জিএইচ। তাহলে এখান থেকে আমাদের এ থাকবে এবং ভিটিএইচটাকে পরিবর্তন করে কি করব, রুট ওভার 2জিএইচ লিখব, রুট ওভার 2জিএইচ। তাহলে ভাই দেখো তো এই যে উপরে রুট ওভার 2জিএইচ, নিচে রুট ওভার 2জিএইচ কি হয়, কেটে যায় না, কেটে যায় কিন্তু। তাহলে এখানে থাকে কি, এসি ডিভাইডেড বাই এ ইনটু সিভি। তাহলে এই লাইনটা আমরা এখানে লিখে আসো। তাহলে সিডি ইজ ইকুয়াল টু ফাইনালি আমরা কি পাইলাম, এসি ডিভাইডেড বাই এ ইনটু সিভি, ঠিক আছে। এখন তোমরা এটা খেয়াল করো, সিসি ইজ ইকুয়াল টু ভাই কি জানি ভাই, আমরা সিসি ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে এসি ডিভাইডেড বাই এ, তাই না, এসি ডিভাইডেড বাই এ জানি না। তাহলে এখানে দেখো তো এসি ডিভাইডেড বাই এ আছে, এসি ডিভাইডেড বাই এ কিন্তু আছে, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, সিসি লিখতে পারবো। তাহলে পরের লাইনে লেখো সিডি ইজ ইকুয়াল টু সিসি অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ, সরি ভাবে লিখবে না, নিচে সিটা শুরু করে দিবা, ঠিক আছে, সিসি ইনটু সিভি, ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন, কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি, এর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিন্তু সম্পর্কটা পেয়ে গেলাম, কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ ইজ ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন ইনটু কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি, ঠিক আছে, অর্থাৎ নির্গমন সহগ ইজ ইকুয়াল টু সংকোচন সহগ ইনটু বেগের সহগ, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের সিসি, সিভি এবং সিডির মাঝে সম্পর্ক। এই প্রমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে এখানে তোমরা লিখে দিবা প্রমাণিত, ঠিক আছে। তাহলে আশা করতেছি প্রমাণটা খুব ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী প্রমাণে চলে যাব, সেটা হচ্ছে ওই যে পরীক্ষামূলক পদ্ধতিতে আমাদের ওই যে বেগের যে আমাদের সহগটা আছে সেটা বের করার একটা পরীক্ষা প্রমাণ আমরা দেখব। এখন আমরা আলোচনা করব হচ্ছে বেগের সহগ নির্ণয়ে পরীক্ষামূলক পদ্ধতি নিয়ে, ঠিক আছে। এই প্রমাণটাও কিন্তু ভাইয়া তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রমাণটাও তোমরা খুব ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে এবং খাতায় নোট করে ফেলবা। এবং এটা এইরকম টাইপের সবগুলো নোট, অর্থাৎ যেগুলো তোমাদের পরীক্ষায় আসে এবং আসে না, সবকিছুই আমার হ্যান্ড নোটে করা আছে। এটা আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিছি, সেখানে তোমরা এটা কালেক্ট করে নিবা, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের কি আছে, বলা আছে যে হচ্ছে দেখো এই প্রমাণটা করার জন্য কি হবে, এরকম একটা আমাদের সিস্টেম এখানে মানে বিল্ড করতে হবে। সেটা কি দেখো, আমাদের মনে করি এইচ ধ্রুব উচ্চতায় পানি আছে। ধ্রুব উচ্চতায় বলতে কি বোঝাইছে ভাই, দেখো এখান থেকে পানি বের হচ্ছে, আবার তুমি উপর থেকে পানিটা সাপ্লাই করতেছো, অর্থাৎ পানির অরিফিসের কেন্দ্র থেকে পানির সারফেসের উচ্চতা সব সময় এখানে এইচ ধ্রুব রাখা হয়েছে, অর্থাৎ এই এইচ এর পানির উচ্চতার কোনো পরিবর্তন এখানে হবে না, অর্থাৎ পানিটা নিচের দিকে নেমে আসবে না। যে পরিমাণ পানি বের হচ্ছে সেই পরিমাণ পানি আবার এখানে সাপ্লাই দেওয়া হচ্ছে, ঠিক আছে। তার ফলে এখানে উচ্চতাটা কি থাকতেছে, কনস্ট্যান্ট থাকতেছে বা ধ্রুব হিসেবে থাকতেছে, ঠিক আছে। পাত্রের পার্শ্ব হতে পানি অরিফিস দিয়ে জেট আকারে নির্গত হচ্ছে, অর্থাৎ এখানে অরিফিস বা ছোট একটা ছিদ্র তৈরি করার ফলে কি হচ্ছে, এখান থেকে পানি জেড আকারে নির্গত হচ্ছে। জেড কি, পানির ধারাবাহিক স্রোতধারা, ঠিক আছে, বা তরলের ধারাবাহিক স্রোতধারা। তাহলে এখানে তারপরে কি হচ্ছে দেখো, নির্গত জেড এর মাঝে পি বিন্দু কল্পনা করি। এখন এই যে নির্গত যে জেডটা আছে, হ্যাঁ, এই জেড এর মাঝে একটা বিন্দু, এখানে আমরা পি বিন্দু কল্পনা করলাম। এখন আমরা এখান থেকে কি কি কোন জিনিসটাকে আমরা কি ধরে নিচ্ছি সেটা এখানে নোটেশন দিয়ে দিব। সেটা কি দেখো ভাইয়া, এই যে আমাদের সিসি যে সেকশনটা আছে, হ্যাঁ, এই সিসি সেকশনটাকে কি বলা হবে, দেখো এই সিসি সেকশনটাকে বলা হবে হচ্ছে ভেনা কন্ট্রাক্টর, অর্থাৎ এই জায়গায় পানি অরিফিস দিয়ে বের হওয়ার ফলে জেটটা কি হবে, সংকুচিত হয়ে যাবে। এরপর এক্স হচ্ছে সিসি থেকে পি পর্যন্ত আনুভূমিক দূরত্ব, অর্থাৎ এই যে এই ভেনা কন্ট্রাক্টর থেকে এই পি বিন্দু পর্যন্ত আনুভূমিক দূরত্বটা হচ্ছে এক্স। ওকে, অর্থাৎ এই পি বিন্দু থেকে সিসি পয়েন্ট থেকে, অর্থাৎ সিসি সেকশন থেকে পি বিন্দু পর্যন্ত আনুভূমিক দূরত্ব হচ্ছে এক্স।
এরপর সিসি অর্থাৎ ভেনা কন্ট্রাক্টটা থেকে পি পর্যন্ত, সরি ওয়াই হচ্ছে সিসি এবং পি এর মাঝের খাড়া উচ্চতা, অর্থাৎ আমাদের এই ভেনা কন্ট্রাক্টটা এবং পি বিন্দু যেটার মাঝে যে পি বিন্দুটা আমরা ধরে নিলাম সেই পি বিন্দুর মধ্যকার খাড়া উচ্চতা হচ্ছে এই ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে আমাদের তারপরে কি আছে, ভি হচ্ছে জেড এর বেগ, অর্থাৎ যে বেগে এই জেডটা প্রবাহিত হচ্ছে সেটাই হচ্ছে আমাদের ভি। এবার টি হচ্ছে ভেনা কন্ট্রাক্ট বা সিসি সেকশন থেকে পি বিন্দুতে পানি যেতে সময়। ঠিক আছে, তাহলে আশা করতেছি এই পর্যন্ত বুঝতে পারছো। এখন আসো আমরা মূল প্রমাণে চলে যাই। ঠিক আছে, তো ভাই এই প্রমাণটা করার জন্য আমাদের দুইটা জিনিস এখানে লাগবে। আমাদের ফিজিক্স থেকে আমরা কিন্তু ওই যে পরন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে দেখছিলাম এগুলো। ঠিক আছে, অর্থাৎ এখানে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে বেগের আর একটা হচ্ছে পরন্ত বস্তুর। তাহলে বেগ ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভাই, বেগ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে একক সময়ে অতিক্রান্ত পথ বা আমাদের দূরত্ব। ঠিক আছে, তাহলে একক সময়ে অতিক্রান্ত পথ আমরা কি করব, দেখো এখানে আমাদের টোটাল কতটুকু পরিমাণ পথ অতিক্রম করতেছে, এই জেডটা আমাদের সিসি থেকে এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে। ঠিক আছে, তাহলে এক্স ডিভাইডেড বাই কি লিখতে পারবো, কত পরিমাণ সময় অতিক্রান্ত করতেছে, টি পরিমাণ সময় অতিক্রান্ত করতেছে, তাহলে ভি ডিভাইডেড বাই টি লিখতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা কি করবো ভাইয়া, দেখো টিটাকে এই পাশে পার করে দিব এবং ভিটাকে ওই পাশে পার করে দিব। ঠিক আছে, তাহলে টি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এক্স ডিভাইডেড বাই ভি। এখন আমরা কি করব, উভয় পাশে স্কোয়ার করে দিব। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পাবো, টি স্কোয়ার ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আশা করতেছি এই পর্যন্ত বুঝতে পারছো। এখন ভাই আর একটা জিনিস তোমাদের বুঝতে হবে, আমরা পরন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে দেখছিলাম যে একটা বস্তুকে নির্দিষ্ট বেগে যদি আমরা উপরের দিকে নিক্ষিপ্ত করি, সেক্ষেত্রে আমরা ওইটার উচ্চতা অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের সূত্র আমরা দেখছিলাম যে হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এটা আমরা দেখছিলাম না ভাইয়া, এটা কিন্তু আমরা এরকম একটা সূত্র দিয়ে কিন্তু ফিজিক্সে ম্যাথ করে আসছি। ঠিক আছে, তো তোমাদের যাদের মনে আছে তাদের তো মনে আছে, যাদের মনে নেই তারা এটাকে মুখস্থ করে ফেলো। তাহলে ভাই দেখো এখানে আমাদের এইচটা আসলে কি, এইচটাকে এখানে আসলে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়েছে। দেখো এই যে উপর থেকে বস্তুটা নিচে, ধরো এখানে একটা বস্তু এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এটা নিচের দিকে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই উচ্চতাটাকে বা দূরত্বটাকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে, এখানে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি দ্বারা প্রকাশ করব, ওয়াই দিয়ে। এখন এখানে আর একটা জিনিস তোমাদের বুঝতে হবে, এখানে আমাদের যে ইউটা আছে, হ্যাঁ ইউটা কি, কোনো বস্তুর আদিবেগ, অর্থাৎ কোনো বস্তুর আমরা যদি উপর থেকে কোনো একটা বেগে ফেলে দেই বা নিচে থেকে উপরের দিকে নিক্ষিপ্ত করি, সেক্ষেত্রে ওই আদিবেগটা কি হয়, উলম্ব দিকে হয় না, আনুভূমিক দিকে কি এই বেগটা হয়, আনুভূমিক দিকে কিন্তু ভাই এই বেগটা হয় না, এই বেগটা হয় হচ্ছে উলম্ব দিকে। ঠিক আছে, তাহলে প্রাথমিক অবস্থায় দেখো এখানে কোনো প্রকার কোনো উলম্ব আদিবেগ নেই, অর্থাৎ এখানে আমাদের প্রাথমিক অবস্থায় উলম্ব আদিবেগটা কি, জিরো। সেই জন্য আমাদের এখানে ইউ ইজ ইকুয়াল টু জিরো হয়ে যাবে। ঠিক আছে, এর ফলে আমাদের কি হয়ে যাবে, ইউ যদি জিরো হয় তাহলে এই পুরো অংশটাই জিরো হয়ে যাচ্ছে না, পুরো অংশটাই কিন্তু ভাইয়া জিরো হয়ে যাবে। সেই জন্য আমরা এখানে এই অংশটাকে বাদ দিয়ে শুধু লিখতে পারবো হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, এখন তুমি কি করবা, দেখো এখানে তুমি এই জিনিসটাকে তুমি এখন এখানে ভালোভাবে লিখবা যে হচ্ছে উই নো, ওই জিনিসটাকে আগে লিখে নিবা এখান থেকে, ভি ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই টি। তাহলে এখান থেকে আমরা টি ইজ ইকুয়াল টু লিখতে পারবো এক্স ডিভাইডেড বাই ভি, তাহলে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারবো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এখন ভাইয়া আমরা এই যে 2 নাম্বার যে সূত্র আছে এই সূত্র নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা কি পাইলাম, আমরা জানি ওয়াই ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, কিন্তু এখানে ইউ যেহেতু জিরো, তাহলে এখানে আমরা পাবো কি হাফ জি টি স্কোয়ার। এখানে সাইড নোট নিয়ে দিবা যেহেতু ইউ ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ এখানে উলম্ব আদিবেগ শূন্য। ঠিক আছে, তাহলে এরপর আমরা এখান থেকে কি পাবো, দেখো টি স্কোয়ারটাকে রেখে বাকিগুলো কি পাশে পার করে দাও, তাহলে টি স্কোয়ার সমান আমরা পাবো হচ্ছে এখানে জি কে যদি এই পাশে পার করি, গুণ অবস্থায় ছিল ভাগ হয়ে যাবে, তাহলে ওয়াই ডিভাইডেড বাই জি, এবং এখানে 2 ছিল ভাগ অবস্থায়, এই পাশে আসলে গুণ হয়ে যাবে, তাহলে এখানে 2 দিয়ে ওয়াই কে গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, দেখো এই টি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা এই টি স্কোয়ার লিখতে পারবো না, দুইটা তো একই টি, তাই তো, দুইটা কিন্তু একই টি। তাহলে এখান থেকে আমরা কি করব, তুমি চাইলে এটাকে 1 নাম্বার সমীকরণটাকে 2 নাম্বার সমীকরণ দিতে পারো, তারপরে এখানে তুমি লিখতে পারো 1 ও 2 হতে কি পাবা, এখান থেকে লিখতে পারবা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2y ডিভাইডেড বাই জি। ঠিক আছে, আশা করতেছি এ পর্যন্ত বুঝতে পারছো। আমি একটু এই পাশটা মুছে ফেললাম। এখন ভাইয়া কি করব, দেখো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা ভি স্কোয়ারটাকে ওই পাশে পার করে দেবো এবং বাকিগুলোকে এই পাশে নিয়ে আসবো। ঠিক আছে, কারণ আমাদের ভি স্কোয়ারের মানটা আমাদের, অর্থাৎ ভির মান এখান থেকে আমরা বের করবো। ঠিক আছে, তাহলে ভির মান যদি বের করতে চাই তাহলে ভি কে ওই পাশে পার করে দিতে হবে এবং এগুলোকে এই পাশে নিয়ে আসতে হবে। তাহলে আমরা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারবো
যেহেতু ভিটাকে ওই পাশে পার করে দিলাম, তাহলে এটা ওই পাশে যায় শুধু গুণ হয়ে গেল, এবং ওই পাশের গুলো যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, এইটা উল্টে যাবে, অর্থাৎ জিটা উপরে এসে গুণ হয়ে যাবে, 2i টা নিচে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হলো gx ডিভাইডেড বাই 2i লিখতে পারবো। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি না? লিখতে পারি। কিন্তু এখন তুমি কি করবে, এখান থেকে দেখো, এখানে হচ্ছে দুই পাশে রুট করে দিবা। হ্যাঁ, তাহলে আমরা ভি মান পেয়ে যাবো। রুট করলে এই পাশে ভি স্কয়ার কেটে যাবে, শুধু ভি থাকবে, এই পাশে থাকবে হচ্ছে রুট ওভার gx ডিভাইডেড বাই 2i। ঠিক আছে, এখন তাহলে ভাইয়া একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু ওই যে বেগের সহগ সিভি ইজ ইকুয়াল টু আমরা কি জানতাম, বেগের সহগ সিভি ইজ ইকুয়াল টু আমরা জানি ভিএসি ডিভাইডেড বাই ভিটিএইচ। ঠিক আছে, তাহলে এখানে আমরা যে ভিটা পাইলাম এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভেলোসিটি অর্থাৎ ভিএসি। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব উই নো সিভি ইজ ইকুয়াল টু, এখানে অ্যাকচুয়াল ভেলোসিটিটাকে শুধু ভি দিয়ে প্রকাশ করা হচ্ছে, ভি ডিভাইডেড বাই ভিটিএইচ। ঠিক আছে, তাহলে এখান থেকে কি করবা, এখান থেকে ইজ ইকুয়াল টু তোমরা ভির মানটা বসায় দিবা। ভির মানটা কি আছে, ভির মানটা আছে হচ্ছে রুট ওভার gx ডিভাইডেড বাই 2i, এবং ভিটিএইচ ইজ ইকুয়াল টু আমরা কি দেখছিলাম ভাইয়া, আমরা বেগ নির্ণয়ের সূত্র আমরা কিন্তু 6 নম্বর অধ্যায়ে দেখে আসছিলাম, যে হচ্ছে রুট ওভার 2gh। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ভিটিএইচ এর পরিবর্তে কি লিখবো, রুট ওভার 2gh। ঠিক আছে, তাহলে দেখো এখন যেহেতু দুইটার ভগ্নাংশের এরকম যদি থাকে, ঠিক আছে, রুট ওভার a ডিভাইডেড বাই রুট ওভার b, তাহলে আমরা কি করতে পারি, পুরোটার উপরই রুট করে দিতে পারি। ঠিক আছে, অর্থাৎ এটা আর এটা একই জিনিসই। তাহলে এখান থেকে আমরা কি করব, পুরোটার উপর রুট দিয়ে দেব, এখানে থাকবে উপরে gx এবং 2i টা নিচে চলে আসবে। ঠিক আছে, তাহলে 2i নিচে চলে আসলে কি হয়ে যাবে ভাইয়া, এখানে 2 2 4 হয়ে যাবে, এবং এখানে আমাদের থাকবে হচ্ছে ghy। এখন দেখো তো ভাইয়া, উপরের এই ইজি আর উপরের জি কেটে যায় না, কেটে যায় কিন্তু, তাহলে সর্বশেষে আমাদের সূত্রতে কি থাকতেছে, রুট ওভার x ডিভাইডেড বাই 4yh। টাকে আমরা ছোট হাতের দিয়েও প্রকাশ করতে পারি, বড় হাতের দিয়েও প্রকাশ করতে পারি, এটা তোমাদের উপর। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ। তো আশা করতেছি খুব সহজভাবে তোমরা প্রমাণটা বুঝতে পারছো। প্রথমে আমরা কি করছি, বেগের সূত্র থেকে টি স্কয়ারের মানটা বের করে নিচ্ছি, অর্থাৎ বেগ ইজ ইকুয়াল টু x ডিভাইডেড বাই টি, এখান থেকে টিটাকে ফ্রি করে নিয়ে দুই পাশে স্কয়ার করে দিছি। এরপর আমরা পড়ন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু সূত্রের ক্ষেত্রে কি দেখছিলাম আমরা ফিজিক্সে, h ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার। ঠিক আছে, তাহলে এই অবস্থায় আমরা কি জানি, দেখো আমাদের এখানে উচ্চতাটা কি y দিয়ে প্রকাশ করা হচ্ছে, সেজন্য আমরা h এর পরিবর্তে এখানে y নিয়ে আসলাম। এরপর এখানে দেখো আমাদের এখানে কিন্তু উলম্বিক বা উপরের দিকে কোনো আদি বেগ নেই। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে, এখানে u হচ্ছে 0, এজন্য আমাদের থাকতেছে হচ্ছে হাফ জি টি স্কয়ার। এরপর এখান থেকে টি স্কয়ারটাকে ফ্রি করার পর আমরা এই মানটা পাইছি। এরপর এই টি স্কয়ার এবং এই টি স্কয়ারকে মানটাকে সমান লিখছি, সমান লেখার পর এখান থেকে ভি স্কয়ারকে ফ্রি করে নিছি। হ্যাঁ, ফ্রি করার পর রুট করে এই পাশে রুট করে দুই পাশে রুট করে দিয়ে এই পাশে ভি করে নিছি, এই পাশে হচ্ছে আমাদের রুট দিয়ে দিছি। ঠিক আছে, এখন আমরা বেগের সহগ সিভি ইজ ইকুয়াল টু জানি হচ্ছে অ্যাকচুয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই থিওরিটিক্যাল ভেলোসিটি। ঠিক আছে, এরপর আমরা থিওরিটিক্যাল ভেলোসিটি ইজ ইকুয়াল টু জানি হচ্ছে রুট ওভার 2gh। তারপর এখানে দেখো ভি এর মান আমরা এখানে বসাই দিলাম, থিওরিটিক্যাল ভেলোসিটি নির্ণয়ের সূত্র এখানে বসাই দিলাম। এরপর আমরা এখানে জি কেটে দিলাম, আর হচ্ছে এই যে উপরে 2i নিচে চলে আসলো, এখানে 2 2 4 হয়ে গেল। এরপর জি কেটে দেওয়ার পরে কি থাকলো, রুট ওভার x ডিভাইডেড বাই 4yh। এটাই হচ্ছে আমাদের সূত্র প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত। ঠিক আছে, তাহলে আশা করতেছি খুব সহজ একটা প্রমাণ ছিল, তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো এবং তোমরা এটার কখনোই ভুল করবে না। এখন আসো ভাই, আমরা রচনামূলকের জন্য একটা প্রমাণ আছে ইম্পর্টেন্ট, সেটা করে পরবর্তীতে আমাদের আরো কিছু অরিফিস নিয়ে আলোচনা আছে, সেটা করব, করার পর ম্যাথ শুরু করব। ঠিক আছে, এখন ভাইয়া দেখো, আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা প্রমাণ। এই প্রমাণটা তোমাদের রচনামূলক প্রশ্নের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই প্রমাণটা তোমাদের বইয়ে বলা আছে বৃহৎ খাড়া আয়তাকার অরিফিস দিয়ে নির্গমন, অর্থাৎ আমাদের একটা খাড়া আয়তাকার অরিফিস, অর্থাৎ জিনিসটা দেখো এরকম হবে। যদি ওখানে 2 দিতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছো না, আমি একটু 3D আঁকাইয়া বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, এরকম যদি একটা আচ্ছা থাকে, এদিকে থাকার দেখানোর দরকার নেই, আমরা জাস্ট এই সাইডটা দেখি। এই অরিফিসের মানে এই পাত্রের এই জায়গায় যদি একটা আমরা আয়তাকার খাড়া অরিফিস, হ্যাঁ, অর্থাৎ খাড়া দিকের একটা অরিফিস তৈরি করি এখানে, তাহলে এই অরিফিস দিয়ে কি হয়, পানি নির্গত হবে। এখন এখানে আমাদের বেশ কিছু জিনিস বোঝার আছে, দেখো সেটা কি, এখানে আমরা ধরো ওই যে তোমার প্রথম দিকের অধ্যায়গুলোতে কি দেখছিলাম, একটা
পাত্রে যদি আমরা পানি দ্বারা পূর্ণ করি তাহলে এখানে চাপের যে একটা ডায়াগ্রাম পাবো সেটা কিরকম হবে, এরকম ত্রিভুজ শেপের হবে। ঠিক আছে, অর্থাৎ এই পাত্রের উপরে হচ্ছে চাপের পরিমাণ 0 এবং নিচে হচ্ছে সর্বোচ্চ, কারণ আমরা চাপ P জানি হচ্ছে ওমেগা এইচ। ঠিক আছে, এখন ভাই দেখো তো এই অরিফিসটা কি হচ্ছে, এরকম একটা পুরো একটা প্রস্থ বা উচ্চতা জুড়ে আছে না, উচ্চতা জুড়ে আছে কিন্তু। তাহলে এই অরিফিসের নিচের প্রান্তে যে পরিমাণে চাপ পাবো উপরের প্রান্তে কি সেই পরিমাণে চাপ পাবো? পাবো না কিন্তু। নিচের প্রান্তে চাপের পরিমাণ বেশি পাবো এবং উপরের প্রান্তে চাপের পরিমাণ কম পাবো। এর ফলে এই অরিফিসের নিচের প্রান্তে নির্গমনের পরিমাণ বেশি হবে এবং উপরের প্রান্তে নির্গমনের পরিমাণ কম হবে। যেহেতু এখানে চাপ বেশি, নির্গমন বেশি হবে, এখানে চাপ কম, নির্গমন কম হবে। এখানে কি জন্য চাপ কম? কারণ চাপ ইজ ইকুয়াল টু আমরা জানি ওমেগা এইচ। ওমেগা এখানে ধ্রুবক, এইচ এর মান পরিবর্তন হলে কেবল চাপের মান পরিবর্তন হয়। তাহলে এইচ যার বেশি তার কি চাপ বেশি। তাহলে এই বিন্দুর এইচ বেশি, ঠিক আছে, এই বিন্দুর এইচ কম, তাহলে চাপ কার বেশি হবে? এই বিন্দুর এইচ বেশি, চাপ বেশি হবে না? এভাবে উপর থেকে তুমি অরিফিসের যত নিচের দিকে আসবে ধারাবাহিকভাবে, তখন কি হবে? অরিফিসের নিচের দিকে চাপের পরিমাণ বৃদ্ধি পাবে, ফলে অরিফিসের নিচের অংশের দিকে নির্গমন বেশি হবে এবং উপরের অংশের দিকে নির্গমন কম হবে। ঠিক আছে, এর ফলে এখানে দেখা যাবে যে অরিফিসের মধ্যে এক এক জায়গায় এক এক পরিমাণ নির্গমন পাওয়া যাচ্ছে, ফলে এখানে একটা নির্গমনের তারতম্য তৈরি হবে। এই জিনিসটা সুন্দর করে আমার নোটে ব্যাখ্যা করা আছে। তোমরা এই ক্লাসটা করার সময় আমার নোটটা দেখে দেখে আমার সঙ্গে ক্লাসটা করো, ঠিক আছে? তাহলে বিষয়গুলো আরো একদম সুন্দরভাবে তোমরা বুঝতে পারবা। নোটটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করছি, লিংক আমি পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখানে আমরা বুঝতে পারলাম যে অরিফিসের উপরের অংশে চাপ যেহেতু কম, এখানে নির্গমন কম হবে, নিচের অংশের দিকে যেহেতু চাপ বেশি, নিচের অংশের দিকে নির্গমন ধীরে ধীরে বাড়তে থাকবে। ফলে এখানে বলা যাবে না যে এই মাত্রায় নির্গমন হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ নির্দিষ্ট কোনো একটা মাত্রায় কিন্তু বলা যাচ্ছে না, যেহেতু আস্তে আস্তে নিচের দিকে নির্গমন বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এর ফলে আমাদের এখানে এমন একটা সূত্র ডেভেলপ করতে হবে যার মাধ্যমে আমরা এই পুরো ছিদ্রের উপরে যেহেতু কম হচ্ছে, নিচের দিকে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, এই কম এবং বেশি মিলে কি পরিমাণে নির্গমন হচ্ছে এখান থেকে পানি, সেটার একটা আমরা সূত্র ডেভেলপ করব। সেই সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই এইরকম অবস্থায় নির্গমনের পরিমাণ বের করতে পারবো। ঠিক আছে, তাহলে সূত্রটা তো আমি একটু আগে বললাম এটা। এখন আমরা এটা প্রমাণ করার জন্য বেশ কিছু জিনিস এখানে আমাদের ধরে নিতে হবে এবং সেগুলো সাপেক্ষে প্রমাণ করতে হবে। অর্থাৎ এখানে আমি নোটেশনগুলো আগে লিখে নিয়েছি, দেখো কি কি বলা আছে এখানে। এখানে প্রথমে বলা আছে H1। H1 হচ্ছে পানিতল থেকে অরিফিসের প্রথম বিন্দু অর্থাৎ প্রারম্ভিক বিন্দুর উচ্চতাটাই হচ্ছে আমাদের H1। এরপর H2 হচ্ছে কি দেখো পানিতল থেকে অরিফিসের নিচের বিন্দু পর্যন্ত গভীরতা। ঠিক আছে, H হচ্ছে এখানে আমরা সংকীর্ণ একটা খণ্ড ধরবো। ঠিক আছে, এই সংকীর্ণ খণ্ড ধরে এটার নির্গমনের পরিমাণ আগে বের করব, বের করার পর আমরা ইন্টিগ্রেশন করে সম্পূর্ণ অরিফিসের জন্য নির্গমনের পরিমাণ বের করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের এই এইচ হচ্ছে পানিতল থেকে, এখানে যদি আমি ভুল লিখছি এটা হবে হচ্ছে, এটা তোমরা লিখে নাও, পানিতল থেকে সংকীর্ণ খণ্ড পর্যন্ত গভীরতা হচ্ছে এইচ। ঠিক আছে, এটা কি হয়? পানিতল থেকে সংকীর্ণ খণ্ড পর্যন্ত গভীরতা হচ্ছে এইচ। এরপর কি আছে দেখো, বি হচ্ছে অরিফিসের প্রস্থ, অর্থাৎ এখানে দেখো এটা হচ্ছে আমাদের অরিফিসের প্রস্থ বি। ঠিক আছে, এরপর এখানে আমরা একটা সংকীর্ণ খণ্ড, অরিফিসের মাঝে সংকীর্ণ খণ্ড ডিএইচ পুরুত্বের একটা সংকীর্ণ খণ্ড নিয়েছি। ঠিক আছে, কি পুরুত্বের? ডিএইচ পুরুত্বের। তাহলে এই ডিএইচ পুরুত্বের সংকীর্ণ খণ্ডের জন্য আসো আমরা আগে নির্গমনের পরিমাণটা বের করি, এরপর আমরা সম্পূর্ণ খণ্ডের জন্য ইন্টিগ্রেশন করে বের করব। আর এখানে দেখো আরো কি কি আছে, ডিএইচ হচ্ছে ক্ষুদ্র ফালির পুরুত্ব, সিডি হচ্ছে নির্গমন সহ, এগুলো তোমরা জানো। তাহলে এখন আসো ভাইয়া আমরা কি করব, প্রমাণটা শুরু করব। আর প্রমাণের জন্য যে বাংলা কথাগুলো লেখা লাগবে সেটা আমি আমার নোটে দিয়ে দিছি, তোমরা নোটটা দেখে নিবা। তাহলে দেখো এখানে কি করবো, এখন আমরা প্রথমে তোমরা লিখবা সংকীর্ণ বা ক্ষুদ্র অংশ লিখি। হ্যাঁ, ক্ষুদ্র ফালির ক্ষেত্রফল আমরা কি লিখতে পারবো? ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভাই? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে আমাদের এই যে ছোট অংশটুকুর ক্ষেত্রফল কি হবে? এই প্রস্থ এবং এই উচ্চতার গুণফল। তাহলে বিডিএইচ কি হবে? বিডিএইচ। ওকে, বিডিএইচ। এখন ভাইয়া দেখো আমরা এখানে এই সংকীর্ণ খণ্ডের মধ্য দিয়ে পানির একটা তাত্ত্বিক বেগ ধরে নিব, সেটা আমরা কি জানি? ভিটিএইচ। ঠিক আছে, সেটা আমরা কি জানি ভাইয়া? ভিটিএইচ। আর এটা আমরা বের করতে পারি কোন সূত্র দিয়ে? √2gh দিয়ে। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে আমরা লিখব সংকীর্ণ খণ্ডের মধ্য দিয়ে নির্গত পানির তাত্ত্বিক বেগ, তাহলে বা ক্ষুদ্র ফালির মধ্য দিয়ে
নির্গত পানির তাত্ত্বিক বেগ আমরা VTH ইজ ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে √2GH। এখন ভাইয়া নির্গমনের আমরা যে সহগ জানি সিডি ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভাইয়া, এখানে তোমরা লিখবা এখন পরবর্তী অংশে উই নো তোমরা জানো যে হচ্ছে সিডি ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে কিউ এসি ডিভাইডেড বাই কিউ টিএইচ, তাই না? তাহলে এখান থেকে আমরা কিউ এসি ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো ভাইয়া, কিউ এসি ইজ ইকুয়াল টু লিখতে পারবো হলো সিডি ইন্টু আমরা যদি এটাকে এই পাশে পার করে দেই কিউ টিএইচ। এখন এই কিউ টিএইচ ইজ ইকুয়াল আমরা কিউ ইজ ইকুয়াল টু কি জানি, কিউ ইজ ইকুয়াল টু জানি হচ্ছে পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণন হচ্ছে ওই পাইপের ভেতর দিয়ে প্রবাহিত তরলের বেগ, তাহলে আমরা সেটা দিয়ে কি পাই, নির্গমনের পরিমাণ পাই। তাহলে এখানে যেহেতু তাত্ত্বিক নির্গমনের পরিমাণ, তাহলে এখানে আমাদের কি হবে, ক্ষেত্রফল গুণন তাত্ত্বিক বেগ, ঠিক আছে? তাহলে কিউ এসি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে সিডি ইন্টু এ ইন্টু অর্থাৎ ক্ষেত্রফল ইন্টু আমাদের তাত্ত্বিক বেগ হচ্ছে √2GH। এখন এখানে আমরা বেগে কি পাইলাম, আমাদের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি পাইছে, বিডিএইচ পাইছে ক্ষুদ্র অংশে, ঠিক আছে? তাহলে আমরা এখানে ক্ষেত্রফলটা বসায় দেব, ঠিক আছে? তাহলে এখানে আমরা কিউ এসি ইজ ইকুয়াল টু লিখতে পারবো সিডি ইন্টু বিডিএইচ ইন্টু √2GH, ঠিক আছে? তাহলে ভাই দেখো আমরা সংকীর্ণ খণ্ডের মধ্য দিয়ে প্রকৃত নির্গমনের পরিমাণ পাইলাম, ঠিক আছে? প্রকৃত নির্গমনের পরিমাণ কিন্তু পেয়ে গেছি। এখন ভাইয়া আমরা কি করব, ক্ষুদ্র অংশের জন্য তো বের করলাম, এখন আমরা সম্পূর্ণ অংশের জন্য নির্গমনের পরিমাণ বের করব, অর্থাৎ সম্পূর্ণ অরিফিস দিয়ে নির্গমনের পরিমাণটা বের করব, ঠিক আছে? তোমরা এই প্রকৃত নির্গমনটাকে শুধু কিউ দিয়ে এখানে প্রকাশ করতে পারো, তোমাদের প্রমাণে শুধু কিউ দিয়ে প্রকাশ করছে, ঠিক আছে? তাহলে শুধু আমাদের কিউ ইজ ইকুয়াল টু লিখতে পারবো সিডি ইনটু বিডিএইচ। এই ডি কিন্তু কোনো অন্য কিছু না, হ্যাঁ এটা হচ্ছে সিডি, ছোট ডিটা একটু ছোট করে দিবা, ডিএইচ ইনটু √2GH, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এখন কি লিখব, সম্পূর্ণ অংশের জন্য, সম্পূর্ণ অংশের জন্য কিউ ইজ ইকুয়াল টু কি হবে, এখানে আমাদের ইন্টিগ্রেশন করে দিতে হবে h1, এখানে লিমিট দিয়ে ইন্টিগ্রেশন করতে হবে, কারণ আমাদের নিচের প্রান্তে চাপ বেশি উপরের প্রান্তে চাপ কম, ফলে নিচে নির্গমন বেশি উপরে নির্গমন কম, ঠিক আছে? তাহলে এখানে একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে আমাদের ইন্টিগ্রেশনটা করতে হবে, ঠিক আছে? তাহলে লোয়ার লিমিট হবে এখানে h1 এবং আপার লিমিট হবে এখানে কি ভাইয়া, h2, ঠিক আছে? এখন আমাদের এই ছোট অংশের জন্য কি কি ছিল সেটা আমরা এখানে উঠায় ফেলবো। এখানে ছিল হচ্ছে সিডি ইন্টু বিডিএইচ ইন্টু √2GH, ঠিক আছে? এখন এখান থেকে যে মানগুলো কনস্ট্যান্ট সেগুলো কিন্তু আমরা বাইরে নিয়ে যাব। তাহলে দেখো এখানে আমরা কনস্ট্যান্ট কি কি পাচ্ছি, কনস্ট্যান্ট পাচ্ছি হচ্ছে সিডি, তাহলে সিডিটাকে আমরা বাইরে নিয়ে যাব। এরপর বি হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ প্রস্থের কোনো পরিবর্তন হবে না। এরপর এখান থেকে আমাদের √2g এর কোনো পরিবর্তন হবে না, কিন্তু √h এর পরিবর্তন হবে এখানে, ঠিক আছে? তাহলে √2g আমরা বাইরে নিয়ে আসলাম। এরপর ইন্টিগ্রেশন এখানে h1 উপরে হচ্ছে h2, তাহলে ভিতরে কি কি থাকলো ভাইয়া দেখো, √h এবং এখানে থাকতেছে হচ্ছে dh, ঠিক আছে? এখন ইন্টিগ্রেশনের একটা সূত্র তোমাদের মনে করতে হবে, সেটা কি দেখো, আমরা ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু আমরা কি জানতাম ভাই, দেখো তো ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n অর্থাৎ x এর উপর যদি পাওয়ার থাকে সেটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন করে আমরা পাচ্ছিলাম হচ্ছে x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1, অর্থাৎ পাওয়ারের সঙ্গে এক যোগ হবে এবং পাওয়ারের সঙ্গে এক যোগ হয়ে যে মান হবে সেটা দ্বারা আবার ওটাকে ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো তো √h মানে কি ভাইয়া, √h মানে হচ্ছে রুট মানে কি, রুট মানে হচ্ছে কোনো কিছুর উপর পাওয়ার হাফ মানে হচ্ছে রুট, ঠিক আছে? এর উপর যদি আমরা হাফ পাওয়ার দেই সেটা মানে হচ্ছে রুট। তাহলে h রুট মানে কি, √h মানে হচ্ছে h এর উপর পাওয়ার হাফ, ঠিক আছে? তাহলে এখানে আমরা h এর উপর পাওয়ার হাফ লিখবো, দেখো কিভাবে, এখানে সিডি ইন্টু বি ইন্টু √2g ইন্টিগ্রেশন h1, আপার লিমিট হচ্ছে লোয়ার লিমিট h1 উপরে আপার লিমিট হচ্ছে h2, তাহলে h এর উপর আমরা পাওয়ার লিখতে পারি 1/2 এখানে dh। এখন আমরা ওই সূত্রের সাহায্যে ইন্টিগ্রেশন করব এখানে, তাহলে এখানে সিডি ইন্টু বি ইন্টু এই ডিটাকে একটু তোমরা ছোট করে দিবে না, তাহলে তোমরা আবার এই ডিকে আবার অন্য কিছু মনে করতে পারো, হ্যাঁ, 2g h1 h2, তাহলে h টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1, ঠিক আছে? এখন আমাদের কিন্তু এখান থেকে ইন্টিগ্রেশন চিহ্নটা উঠে যাবে,
এবং এখানে লিমিটটা আমাদের বসায় দিতে হবে। আশা করি তোমরা ইন্টিগ্রেশন করে আসছো, তোমরা এগুলো জানো, এভাবে লিখতে হয়, ঠিক আছে। তারপরে এখন কি করতে হবে দেখো, এখান থেকে আমরা এটা যেহেতু এখানে ধ্রুবক, এটা আমরা বাইরে বের করে নিই, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসি। তাহলে এখানে এটা আমরা কি জানি, এটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, হাফ প্লাস 1 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এটা লিখতে পারবো হচ্ছে 3/2, তাই না, অর্থাৎ 1.5। এখন দেখো ভাইয়া এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, দেখো CD ইন্টু বি রুট ওভার 2g, ভিতরে আমরা এটাকে লিখতে পারবো হচ্ছে h⁻³ 3/2 এবং এটা হচ্ছে 3/2, এখানে পাওয়ার নিচে লোয়ার লিমিট 1, উপরে হচ্ছে আপার লিমিট h2। পরের লাইনে কি করব দেখো, CD ইন্টু বি রুট ওভার 2g, এখানে আমরা এই 2টাকে উপরে উঠাই দিতে পারি, তাই না। তাহলে 2 ইন্টু h⁻³ নিচে হচ্ছে 3, এখানে হচ্ছে h1, উপরে হচ্ছে h2, ঠিক আছে। এখন আমরা এখান থেকে এই 2/3টাকে বাইরে নিয়ে আসবো, যেহেতু এটা ধ্রুবক মান, ঠিক আছে। এটা আমি এই সাইডে লিখি, হ্যাঁ, এগুলো মুছাই দিলাম। তাহলে এই পাশে তোমরা কি লিখতে পারবা দেখো, এখান থেকে তুমি 2/3টাকে বাইরে নিয়ে আসবা। তাহলে 2/, এটা একটু সাইডে লিখি, 2/3 ইন্টু CD ইন্টু বি ইন্টু রুট ওভার জি টু জি। এরপর আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে জানি কি, আমরা কোনো একটা জিনিসকে যখন ইন্টিগ্রেশন করি, ধরো রুট ওভার x⁻n কে যদি আমরা কোনো লিমিটের সাহায্যে ইন্টিগ্রেশন করি, ঠিক আছে, ধরো হচ্ছে x2, ঠিক আছে, ইন্টিগ্রেশন করলে আমরা এভাবে লিখলাম n+1/n+1, ঠিক আছে। তাহলে এটা লেখার পর আমাদের কি করতে হয়, এখানে আমাদের লিমিট x1 দিতে হবে, এখানে হচ্ছে x2 দিতে হবে। এরপর লাইনে আমরা কি করতাম ভাইয়া, এখানে আমরা এটাকে আমরা বাইরে নিয়েছি, সেটা কি হবে, সেটা 1/n+1, ভেতরে থাকতেছে কি x⁻n+1, পাওয়ার থাকতেছে এখানে নিচে x1, উপরে হচ্ছে x2। এরপর লাইনে আমরা কি করতাম, এটা তো 1/n+1 থাকতেছিল, ভেতরে আমরা কি করতেছিলাম, আপার লিমিটটাকে x এর জায়গায় বসাইতাম এবং মাইনাস দিয়ে লোয়ার লিমিটটাকে বসাইতাম আবার। তাহলে এখানে কি হবে, x2 এর উপর n+1 মাইনাস x1 এর উপর n+1, ঠিক আছে। এভাবে আমরা ইন্টিগ্রেশন করতাম। তাহলে এখানে দেখো, আমরা যখন এই লিমিটটাকে উঠায় দেব, তখন এখানে আমাদের কি হবে, এই লিমিটটাকে যখন উঠায় দেব, তখন আমাদের এভাবে লিখতে হবে। আচ্ছা, আমরা এক লাইন আগে লিখি, যেহেতু এটা আমরা বাইরে কমন নিয়ে নিলাম। তাহলে এখানে থাকতেছে কি h⁻³ লোয়ার লিমিট হচ্ছে h1, আপার লিমিট হচ্ছে h2, ঠিক আছে। তাহলে এরপরের লাইন কি হবে, 2/3 CD ইন্টু বি ইন্টু রুট ওভার 2g। এখন আমরা যদি লিমিটটা এখান থেকে উঠাই দেই, তাহলে কি আসবে, আপার লিমিটটা আসবে এখানে একবার h⁻³ মাইনাস আসবে সূত্রের, এরপর লোয়ার লিমিট h1⁻³ অর্থাৎ লিমিট যখন উঠাই দিবা, আপার লিমিটটা নিয়ে এসে h এর জায়গায় একবার বসাবা, আবার লোয়ার মাইনাস দিয়ে লোয়ার লিমিটটা এসে একবার h এর জায়গায় বসাইবা, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা কিন্তু এখান থেকে হয়ে গেল, q = 2/3 CD ইন্টু বি রুট ওভার 2g ইন্টু h⁻³ মাইনাস h1⁻³ তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। এই প্রমাণটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে বিশেষ করে। তো আশা করতেছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এখানে ইন্টিগ্রেশনের কিছু বিষয় ছিল, সেগুলো আমি বুঝে দেওয়ার চেষ্টা করছি। যারা ভুলে গেছিল তারাও আশা করতেছি বুঝতে পারছো, ঠিক আছে। তো এই ছিল আমাদের এই অধ্যায়ের মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট প্রমাণ সেগুলো। এখন আমি তোমাদের এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সূত্র সম্পর্কে ধারণা দেবো, ঠিক আছে। অর্থাৎ ওই সূত্রগুলো যদিও প্রমাণ দেখালে ক্লাস থিওরি পার্টটা অনেক বড় হয়ে যাবে, আমি তোমাদের হচ্ছে জাস্ট ওই সূত্রগুলো দ্বারা আসলে কি বোঝানো হয়, সূত্রগুলোর মাঝের যে আমাদের বিভিন্ন চলক আছে, এইচ আছে বা বিভিন্ন ধরনের চলক আছে, এই চলকগুলো দ্বারা কোনটাকে দ্বারা কি বোঝানো হয় সেটা আমি তোমাদের বুঝাই দেবো। তোমরা যদি চলকগুলো বুঝতে না পারো, তাহলে তো আর পরীক্ষায় মান বসাইতে পারবে না সূত্রে, তাই না। তুমি যদি নাই জানো যে h1 কি, h2 কি, h3 কি, তাহলে তুমি কি মান বসাইতে পারবে, মান কিন্তু বসাইতে পারবে না। তো অবশ্যই ওই সূত্রগুলো কোনটা দ্বারা কি বোঝানো হয় সেটা আমি এখন তোমাদের ব্যাখ্যা করবো। ব্যাখ্যা করার পর আমরা প্রমাণে চলে যাব, ঠিক আছে, সরি ম্যাথে চলে যাব, ঠিক আছে।